তৃণমূলে যে কেউ কর্মী বা যে কেউ নেতা এরা যদি বড় পদ পায়, ওখানে তো এরম দৃষ্টান্ত দেখেই আসছে, যদি আমি একটু মারপিট করতে পারি, গালাগালি দিতে পারি, আমার অভদ্র ব্যবহার হয়, এইগুলো করলে আমি চচ্চর করে ওপরে যাব। তো আমি কেন ভদ্রসভ্য একটা মানুষ হতে যাব? কেন আমি সৎ মানুষ হতে যাবো, যেখানে এইগুলো হলে হয়তো তাকে ব্যাক বেঞ্চে করে দেবে? এখন সরকার প্রথমে এখানে এসেই যেটা করলেন যে পুলিশের এই অ্যাসোসিয়েশনগুলো ভেঙে দিলেন, দিয়ে পুলিশের একটা ওয়েলফেয়ার করে দিলেন, ওয়েলফেয়ার কমিটি। সেই কমিটির মাথায় যারা বসলেন তারা হয় কালীঘাট থানার ওসি অথবা কাছাকাছি থানার কোনো মাতব্বর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। আমার বক্তব্য হচ্ছে, যদি শুভেন্দু অধিকারী শুয়োরের বাচ্চা বলে থাকে কাউকে, এটা যদি অপরাধ হয়, তাহলে অনুব্রত মণ্ডল যা বলেছেন সেটাকেও অপরাধ হিসেবে ধরতে হবে। এই যে পুলিশকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো, পুলিশের বিভিন্ন ফাইল কেস এইগুলো আমরা শুনতে পাই। এবার একটা কথা বলো, যে এই পুলিশের ফাইল থেকে আমরা বর্তমানে এমন কিছু ফাইল নিয়ে চারিদিকে পশ্চিমবঙ্গে চর্চা হচ্ছে, সেটা হলো কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস। এইগুলো নিয়ে তোমার কি বক্তব্য? যে অনেকেই বলছে বিবেক অগ্নিহোত্রী, সে নাকি বিজেপির একদম কাছের একজন ডিরেক্টর, সে নাকি এরম বিভিন্ন এজেন্ডা করে করে এই সিনেমাগুলো বার করছে। কেরালা স্টোরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের জিনিস যে কেরালাতে এটা ব্যান করতে হয়নি, পশ্চিমবাংলা এটাকে ব্যান করতে হয়েছিল। আমি মনে করি যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস তৈরি করতে পারেন, এবং প্রোপাগান্ডা মুভিও তৈরি কেউ করতে পারেন। সেটা বাজারে ছাড়া হবে কি ছাড়া হবে না, সেটা সেন্সর বোর্ড আছে, তারা ঠিক করবেন। মানুষ কোনটা নেবেন কোনটা নেবেন না, মানুষের উপর ছেড়ে দেওয়া দরকার। ওকালতির সাথে যুক্ত থাকতে গিয়ে সারাদিনই আপনাদের কোর্টেই জীবন কাটে। সেই কোর্টের জীবন কাটাতে গিয়ে কী মনে হচ্ছে যে ব্রিটিশ সময়ে যে ব্রিটিশরা যে মিথ্যে অভিযোগ, মিথ্যে মামলা দিত সাধারণ স্বাধীনতা সংগ্রামী মানুষদের বিরুদ্ধে, সেই তাদের মিথ্যে মামলার পাহাড়কেও কি মমতা ব্যানার্জির সরকার ছাপিয়ে যাচ্ছে? এরকমই চারিদিকে যে শুনতে পাওয়া যায়। আমি ব্রিটিশ যখন ষড়যন্ত্র মামলা সাজাতেন, তখন তার পিছনে একদম পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্য থাকত। বিরাট ষড়যন্ত্র মামলা যদি খেয়াল করে দেখেন, সেই সময় কমিউনিস্টের তো সেই ক্ষমতাই ছিল না একদম শুরুর দিকে, কিন্তু ব্রিটিশ মনে করেছিল কমিউনিস্ট পার্টিকে প্রথমে একদম অঙ্কুরেকে বিনাশ করতে হবে। তার জন্য তারা বিরাট ষড়যন্ত্র মামলা সাজালেন, এবং সাজানো মামলার বিচার হলো এবং জেল হলো। কিন্তু মমতা ব্যানার্জির আমলে যে জিনিসগুলো ঘটতে শুরু করলো, সেটা হচ্ছে যে সাজানো মামলা সরাসরি একদম ক্লাস বিবেচনা না করে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এমন এমন মামলা দেয়া হলো যেগুলো সম্ভবত ব্রিটিশ সরকারও কল্পনা করতেন না। এরকম আরো ইউটিউবার্সরা তারা মামলা খেয়েছেন। গত 2019 সাল থেকে এই ট্রেন্ড শুরু হয়েছিল। আমার মনে আছে লকডাউনের মধ্যে শফিকুল ইসলাম আরামবাগ থেকে তিনি ওই দেখিয়েছিলেন যে চেক বিলি হচ্ছে, লকডাউনে লোকে খেতে পাচ্ছে না, কিন্তু ওই 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এই ক্লাবের টাকা সেই চেক বিলি করছে লকডাউনের মধ্যে। এটা দেখানোর জন্য তার নামে 4-5টা কেস। এবার একটু ব্যক্তিগত একটা প্রশ্নে আসি, যে এই যে বাড়ির লোকেরা আপনাকে বকাঝকা করে না, এই যে সবসময় প্রতিবাদী মানুষের বা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্যে আপনি বিনামূল্যে তাদের জন্য কেস লড়েন। দেখুন, আপনার চাহিদাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কতটা চাহিদা পূরণ হলে আপনি চলতে পারবেন, এটা নির্ভর করে আপনার প্রয়োজনীয়তার উপরে। কারণ আমরা অনেক সময় প্রয়োজনীয়তাটাকে না নিজেরা বাড়িয়ে ফেলি। সুপার ন্যাচারাল যুবরাজ আছে যে ক্লাব কিনতে পারে, সুপার ন্যাচারাল লিডাররা আছে, মদন মিত্র ক্লাব কিনেছে, শান্তনু সেন ক্লাব কিনেছে, সেসব ক্লাব খেলে। কিন্তু সেই ক্লাব খেললেও কি ওই ক্লাবে যে সাধারণ ছেলেটা ফুটবল খেলে, এই ছেলেটার ফুটবলের জীবনের কোনো উন্নতি হচ্ছে? মানুষের বক্তব্য, তৃণমূল যতই দুর্নীতি করুক, তৃণমূলকে সরালে কে আসবে? বিজেপি। ও বিজেপি তো নাকি আবার দাঙ্গাবাজদের দল। কিন্তু তৃণমূল আর বিজেপি এর মধ্যেই নাকি থেকে যাবে, কারণ সিপিএম এর পায়ের তলার জমি নাকি এখনো শক্ত হয়নি। আজকে বাংলার যে কটা মিডিয়া আজকে এত বেশি বিজ্ঞাপন নির্ভর, সরকারি বিজ্ঞাপন নির্ভর, কারণ মিডিয়া সরকারি বিজ্ঞাপন ছাড়া চলতেও পারে না। কারণ কোনো খবরের কাগজ যে টাকায় বিক্রি হয় সেই টাকায় কি তার ব্যবসা চলবে না। তাকে সরকারি বিজ্ঞাপন নিতে হয়, যার জন্য বিজ্ঞাপন নেবার ক্ষেত্রে বারবার সুপ্রিম কোর্ট বলছে এই নীতি একটা ইকুয়ালিটি মেনটেন করে দিতে হবে। ইকুয়ালিটি কিসের উপর? সার্কুলেশনের উপর বেস করে। এই বাংলায় এমন নিউজ পেপার আছে যাদের সার্কুলেশন 500 কপিও হয় কিনা সন্দেহ। অনলাইন সার্কুলেশন, তাকে প্রায় 7 কোটি 8 কোটি টাকা করে বিজ্ঞাপন দেওয়া হয়। একটা কোম্পানি এনগেজ করা হয়েছে, সেই মিডিয়া এজেন্সি গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি। মানে আমি কেন বলছি কথাটা, আপনি গভর্নমেন্ট চালাচ্ছেন, কিন্তু আপনি যে টার্মগুলোকে ব্যবহার করছেন সেটা কিন্তু মন্ত্রী কেন্দ্রিক নয়, সিইও কেন্দ্রিক, চিফ এক্সিকিউটিভ অফিসারের অ্যাটিটিউড, মিনিস্ট্রিয়াল অ্যাটিটিউড নয়। এই গভর্নমেন্টের মূল জায়গাটা যেটা হয়েছে, এখানকার সবাই ভাবেন উপর দিকে তারা হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। এই সিপিএম এর শূন্যের গেরো কাটে না, এই বলে বিভিন্ন মানুষ বিভিন্ন তাচ্ছিল্য করতে থাকে। সেটা আমার মনে হয় অনির্বাণের গান শুনে আমার তাই মনে হলো সেদিনকে। পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে যে সিপিএম কেন শূন্য, এটা বড় প্রশ্ন।
যেটা শতরূপ একটা উত্তর দিয়েছে খুব সুন্দর, যে সিপিএম এর কেন শূন্য, এটা যদি পশ্চিমবাংলার মানুষের বড় প্রশ্ন হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ। স্বাধীনতার আগে আমরা দেখেছিলাম যে মাস্টারদা সূর্য সেন এবং তার শিষ্যগণ বিনয় বাদল দীনেশ এরা ব্রিটিশদের চোখ রাঙানি, ব্রিটিশদের অত্যাচার, ভারতীয়দের স্বাধীনতা খর্ব করা, কেড়ে নেওয়া, আটকানোর জন্যে প্রাণপণ লড়েছিলেন এবং নিজেদের জীবন বাজি রেখেছিলেন। স্বাধীনতা পেরিয়ে এসছে বহুদিন, আমরা সেই স্বাধীনতার স্বাদ আজকে আর বুঝতে পারি না, কিন্তু বর্তমান সমাজে আমরা সোকল স্বাধীনতা পেয়ে গেছি এটা শোনার পরেও সরকার প্রশাসন যেরমভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্বাধীনতা হরণ করছে, সেই স্বাধীনতা হরণের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজও নতুন রূপে নতুন কোনো মাস্টারদা। বলতে পারেন মাস্টারদা আমাদের চোখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার শিষ্যদের কথা বলতে পারেন, বলতেই পারেন বিনয় বাদল দীনেশের মধ্যে কেউ সব্যসাচী, কেউ ফিরদৌস, কেউ বিক্রম, কেউ সুদীপ্ত। তো এই যে আজকের যুগে হঠাৎ করে একদল মানুষ, তারা গোটা সমাজে এত অনিয়ম হয়ে চলেছে, আর গোটা সমাজের সভ্যতা সবাই আমরা চোখ বন্ধ করে বসে রয়েছি, আমাদের কিছুই যায় আসছে না, আমরা দেখেও না দেখার ভান করি। আরে ওদের হচ্ছে তো, আরে তাদের হচ্ছে তো, আমার কি, আরে আমার আগে হোক, ওই দিনটার জন্য অপেক্ষা করছি, একদিন আমারও হবে, সেই দিন মাথা ঠুকবো, এই অপেক্ষায় এই মানুষজনগুলো বসে নেই। এরা মানুষের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত ছুটে চলেছে, এরা প্রতিবাদীর কণ্ঠ যাতে রোধ না হয় তার জন্যে দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষগুলোকে কি করে আজকের যুগে এই বিপ্লবীর আকারে আমরা পেলাম, সেই কাহিনী আমরা শুনবো আজকে আমরা সব্যসাচীদার থেকে। নমস্কার সব্যসাচীদা। প্রথম কথা হচ্ছে, তৃণমূলে যে কেউ কর্মী বা যে কেউ নেতা এরা যদি বড় পদ পায়, ওখানে তো এরম দৃষ্টান্ত দেখেই আসছে, যদি আমি একটু মারপিট করতে পারি, গালাগালি দিতে পারি, আমার অভদ্র ব্যবহার হয়, এইগুলো করলে আমি চচ্চর করে ওপরে যাব, তো আমি কেন ভদ্র সভ্য একটা মানুষ হতে যাব, কেন আমি সৎ মানুষ হতে যাবো, যেখানে এইগুলো হলে হয়তো তাকে ব্যাক বেঞ্চে করে দেবে। এখন সরকার প্রথমে এখানে এসেই যেটা করলেন যে পুলিশের এই অ্যাসোসিয়েশনগুলো ভেঙে দিলেন, দিয়ে পুলিশের একটা ওয়েলফেয়ার করে দিলেন, ওয়েলফেয়ার কমিটি। সেই কমিটির মাথায় যারা বসলেন তারা হয় কালীঘাট থানার ওসি অথবা কাছাকাছির থানার কোনো মাতব্বর, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, যারা 12 বছর 13 বছর ধরে একটা জায়গাতেই রয়েছেন, যারা পুলিশের সমস্ত বদলিটা নিয়ন্ত্রণ করেন পুলিশের সর্বস্তরে। তার একটা প্রতিফলন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে ওই কিছু পুলিশের স্ত্রী তারা প্রেস কনফারেন্স করেছিলেন। দেখুন, প্রেস কনফারেন্স পুলিশের স্ত্রী যা করতে পারেন, পুলিশের ওপর যেভাবে অ্যাট্যাক হচ্ছে, পুলিশকে যেভাবে মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায়, একদম ক্ষমতায় আসার পর তৃণমূল ওই গার্ডেন রিচের কলেজে একজন পুলিশ, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপর দেখেছি পুলিশকে টেবিলের তলায় লুকোতে, পুলিশকে দেখেছি তৃণমূলের নেতাকে গালাগালি করতে পুলিশকে, কিন্তু তখনও আমরা পুলিশের স্ত্রীদেরকে প্রেস কনফারেন্স করতে দেখিনি। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম রাজ্যের তথাকথিত বিরোধী দলের একটা কর্মসূচি ছিল, সেখান থেকে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যে শব্দটা ব্যবহার করেছেন বিরোধী দল নেতা রাজ্যের, আর তার পাল্টা পুলিশের স্ত্রীরা তারা প্রেস কনফারেন্স করছেন এটাকে নিন্দা করার জন্য। আমার বক্তব্য হচ্ছে, যদি শুভেন্দু অধিকারী শুয়োরের বাচ্চা বলে থাকে কাউকে, এটা যদি অপরাধ হয়, প্রথমত শুয়োরের বাচ্চা বলাটা কোনো অপরাধ বলে আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি, মানে অপরাধের সংজ্ঞাতে। তাই এটা যদি অপরাধ হয় তাহলে অনুব্রত মণ্ডল যা বলেছেন সেটাকেও অপরাধ হিসেবে ধরতে হবে। কিন্তু দিস ওয়াজ নট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাজনীতিতে যদি এটা আসে কে কাকে শুয়োরের বাচ্চা বলবে সেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা আমার মনে হয় যে রাজনীতির স্তরটা যে নামছে সেটা যেমন একটা অ্যাডমিট করা হচ্ছে। দ্বিতীয়ত, রাজনীতিকরণ যে ঘটে গেছে এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে কলকাতার যিনি নগরপাল তাকে গালাগালি করলেন, তার গায়ে লাগলো না, তার স্ত্রী কোনো মিটিং করলেন না, প্রেস কনফারেন্স করলেন না, কোর্টে গেলেন না, অন্য পুলিশের স্ত্রীরা তারা প্রেস কনফারেন্স করে দিলেন। এটা বোঝা যাচ্ছে যে পুলিশের তোমায় থাকতে গেলে, সঠিক জায়গায় পোস্টিং পেতে গেলে, একটা ভালো থানা যেখানে একটু পয়সাটা ভালো ওঠে, আমি তো শুনেছি বেশ কয়েকটা থানা, ধরুন বড়বাজার থানা, গোলাবাড়ি থানা, এই থানাগুলোয় পোস্টিং পেতে গেলে নাকি বিরাট বিরাট অঙ্কের টাকা নাকি কোথাও কোথাও দিতে হয়। আমি জানি না সত্যি মিথ্যে, কিন্তু এটা পুলিশের মধ্যেকার এখন ট্রেন্ড।
পুলিশের নিচুতলার কর্মচারীদের জিজ্ঞেস করুন তারা হ্যাপি কিনা, সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করুন কি অবস্থার মধ্যে তারা চলছে, আড়ালে আবদালে তারা সবাই বলবেন। কিন্তু দিনের শেষে ওই আবার তা বাধ্য, পুলিশের রিক্রুটমেন্ট নেই তো বছরের পর বছর। দেখুন এইখানেই তো সমস্যাটা তৈরি হচ্ছে যে আইপিএস আইএস যারা আসছেন তাদের যে রোল অফ দি ব্যুরোক্র্যাটস, এটা আমাদের দেশের প্রথম থেকেই একটা সমস্যার জায়গায় ছিল। আমি মনে করাই 1957 সালে যখন কেরালায় প্রথম ইলেক্টেড কমিউনিস্ট গভর্নমেন্ট হলো EMS নামুদ্রিপাদের, তারপরে কিন্তু প্রথম কমিউনিস্ট পার্টিকে এই ব্যুরোক্র্যাটদের সাথে কিভাবে ডিল করতে হবে এই নিয়ে কাজ করতে হবে। কমিউনিস্ট পার্টি সরকারে আসবে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকার কাজ করবে আইপিএস আইএসদের সাথে, এরকম একটা ধারণা তো তখন ছিল না। একটা EMS-কে আবেদন করতে হয়েছে যে আপনারা আমাদের সাথে কাজ করুন, সহযোগিতা করুন, আপনাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে ভুলে আমাদের কর্মসূচিগুলোকে রূপায়ণ করতে দিন। ব্যুরোক্র্যাটদের মধ্যেকার যে দুর্নীতি এটা সম্পর্কে আমরা জানি, দুর্নীতি হয় এই সিস্টেমের মধ্যে সেটাও আমরা জানি, ব্যুরোক্রেসির কিছু নিজস্ব সমস্যা থাকে সেটা আমরা জানতাম। কিন্তু যেটা তৈরি হলো এখন, ব্যুরোক্র্যাটদেরকে বলা হলো তোমরাই পলিটিক্যাল পাওয়ার এনজয় করো। উদাহরণ আলাপন বন্দ্যোপাধ্যায়। যেমন আলাপন বন্দ্যোপাধ্যায় কত ভালো বাংলা বলতে পারেন সেটা ক্রাইটেরিয়া নয়, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কতটা ধান্দাবাজ মানুষ হলে যিনি এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের পরে তিনি সরকারে কন্টিনিউ করেন এবং লক্ষ লক্ষ টাকা মাইনে তিনি তুলে নিয়ে যান, তার পরিবার বেনিফিটেড হন, তারপরেও তাকে আমায় দুর্নীতিগ্রস্ত বলতে পারার কোনো সুযোগ থাকবে না, কারণ তিনি ব্যুরোক্র্যাট, তিনি নির্বাচন লড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নির্বাচনে বোঝা যাবে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে তো আপনি নির্বাচনে বুঝতে পারছেন না এখনো পর্যন্ত, আনলেস তিনি বাকিদের মতন চলে আসেন। অনেক আইপিএস আইএসকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জয়েন করতে। ফলে যদি এমনিতেই ব্যুরোক্র্যাটদের মধ্যে পাওয়ার সেন্ট্রিজম, পাওয়ার এনজয় করা এই প্রবণতা বাড়ে, ওই পদের একটা জোর আর কি, তার সাথে যদি পলিটিক্যাল পাওয়ার তারা পান তাহলে সেটা কিন্তু খুব ভয়াবহ জায়গায় যায়, যেটা এখন বড় সমস্যা। আপনি আরজিকর ঘটনায় আপনি যাদের নাম পেয়েছেন তার মধ্যে একজন আইপিএস, একজনকে একাধিক আইপিএস এর নাম জড়িত হয়ে যাচ্ছে। আপনি ডাক্তার বাবুদের যারা উপরতলায় আছেন, যারা চিকিৎসা প্রশাসনের বিষয়ে, হেলথ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের বিষয়ে চিন্তা করবেন, তাদের ভূমিকা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে তৃণমূলের জামানায় যুক্ত হয়েছে ফেক আইপিএস, ফেক আইএস। এমন উদাহরণ তো আছে। দেবাঞ্জন দেবের কথাটা ভুলে গেলেন। দেবাঞ্জন দেব 3 বছর জেল খেটে বেরিয়ে গেছেন, কিন্তু দেবাঞ্জন দেবকে যারা দেবাঞ্জন দেব তৈরি করলেন, যদি দেবাঞ্জন দেব ফেক আইপিএস হিসেবে, আইএস হিসেবে কাজ করে থাকেন তাহলে তিনি অপরাধ করেছেন। আর যে আইপিএস আইএসরা তাকে এই প্রশাসনের ভিতরে কাজ করতে দিলেন তারা অপরাধ করলেন না। তাহলে এই তালাচাবি কে খুলে দিচ্ছেন? আপনি সরকার চালাচ্ছেন, আপনি ক্লাব চালাচ্ছেন না। এই ধারণাটা যদি আমাদের যারা সরকার চালান তারা যদি ভুলে যান তাহলে কিন্তু সেটা ভয়াবহ অবস্থা শুধু সৃষ্টি করে না, একটা মানে আমি অ্যানার্কি বলবো না, এটা হয়ে যায় না একদম ভয়ঙ্কর ব্যুরোক্রেটিক ডেসপটিজম, যেটা আজকে তৈরি হতে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। এই যে পুলিশকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো, পুলিশের বিভিন্ন ফাইল কেস এইগুলো আমরা শুনতে পাই। এবার একটা কথা বলো যে এই পুলিশের ফাইল থেকে আমরা বর্তমানে এমন কিছু ফাইল নিয়ে চারিদিকে পশ্চিমবঙ্গে চর্চা হচ্ছে, সেটা হলো কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস। এইগুলো নিয়ে তোমার কি বক্তব্য? যে অনেকেই বলছে বিবেক অগ্নিহোত্রী সে নাকি বিজেপির একদম কাছের একজন ডিরেক্টর, সে নাকি এরম বিভিন্ন এজেন্ডা করে করে এই সিনেমাগুলো বার করছে। কেরালা স্টোরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের জিনিস যে কেরালাতে এটা ব্যান করতে হয়নি, পশ্চিমবাংলায় এটাকে ব্যান করতে হয়েছিল। আমি মনে করি যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস তৈরি করতে পারেন, ইভেন প্রোপাগ্যান্ডা মুভিও তৈরি কেউ করতে পারেন, সেটা বাজারে ছাড়া হবে কি ছাড়া হবে না সেটা সেন্সর বোর্ড আছে, তারা ঠিক করবেন। মানুষ কোনটা নেবেন কোনটা নেবেন না মানুষের উপর ছেড়ে দেওয়া দরকার। যতটাই বেঙ্গল ফাইলস বলুন বা কাশ্মীর ফাইলস বলুন বা কেরালা স্টোরি বলুন, এগুলো যে প্রোপাগ্যান্ডা মুভি নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। প্রশ্নটা হচ্ছে এগুলো যদি এমনি চলতো তাহলে কেউ দেখতো না, বিরাট ভিড় কিছু হতো না।
রাজনৈতিক দল হিসেবে বিজেপি কত লোককে নিয়ে যেত দেখাতে? প্রশ্ন হচ্ছে সরকার যদি এটাকে যখন বলতে থাকবে যে না এটা দেখাতে দেবো না, এখানে চলবে না, সেই চলবে না, ক্যাওস তৈরি হবে, তারপরে বিবেক অগ্নিহোত্রী কোর্টে চলে যাবে এবং আইন অনুযায়ী ওটা দেখাতে দিতে হবে, তখন কিন্তু পাবলিসিটি হয়ে যাবে। আমি মনে করি যে এই ধরনের কোনো বিষয় যদি থাকে সেটাকে সাপ্রেস না করে ছেড়ে দেওয়া দরকার। মানুষের রাজনৈতিক সচেতনতার উপরে রাজনৈতিক দলগুলোর নির্ভরশীল হওয়াটা খুব জরুরি, মানুষকে বিশ্বাস করাটা খুব জরুরি। মানুষকে বোকা ভাববেন না। আপনি ভাবুন, এটা খুব সহজ ছিল যদি বুদ্ধদেব ভট্টাচার্য চাইতেন সেই দিন সরকারি ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দেবেন, ওই সিঙ্গুরের থেকে তুলে দেওয়া যেত, সেই ক্ষমতাও ছিল, কিন্তু উনি সেটা করেননি। তার কারণ উনি গণতন্ত্রের একদম বেসিক জায়গাটাকে উনি রক্ষা করতে চেয়েছিলেন এবং আমার মনে হয় সেটা বহু ক্ষেত্রে অনেকে অনেক রকমভাবে দেখেন, ব্যাখ্যা করেন, ঠিক ভুল ইত্যাদির মধ্যে দিয়ে। আমার মনে হয় গণতন্ত্রে, সংবিধানে, সাংবিধানিক ডেমোক্রেসিতে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে ঠিক ভুল এটা বিবেচনার মাপকাঠি না হয়ে সংবিধানটা বিবেচনার মাপকাঠি হলে আমাদের এই দেশের সংবিধানটাও বাঁচে এবং গণতন্ত্রের বেসিক জায়গাটা সেটাও কিন্তু বাঁচে। সংবিধান যদি খুব খারাপ লোকেদের হাতে চলে যায় তাহলে কিন্তু নানাভাবে এটা মিসইউজ হতে পারে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ওকালতির সাথে যুক্ত থাকতে গিয়ে সারাদিনই আপনাদের কোর্টেই জীবন কাটে। সেই কোর্টের জীবন কাটাতে গিয়ে কী মনে হচ্ছে যে ব্রিটিশ সময়ে যে ব্রিটিশরা যে মিথ্যে অভিযোগ, মিথ্যে মামলা দিত সাধারণ স্বাধীনতা সংগ্রামী মানুষদের বিরুদ্ধে, সেই তাদের মিথ্যে মামলার পাহাড়কেও কি মমতা ব্যানার্জির সরকার ছাপিয়ে যাচ্ছে? এরকমই চারিদিকে যে শুনতে পাওয়া যায়। আমি ব্রিটিশ যখন ষড়যন্ত্র মামলা সাজাতেন তখন তার পিছনে একদম পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্য থাকত। বিরাট ষড়যন্ত্র মামলা যদি খেয়াল করে দেখেন, সেই সময় কমিউনিস্টের তো সেই ক্ষমতাই ছিল না একদম শুরুর দিকে, কিন্তু ব্রিটিশ মনে করেছিল কমিউনিস্ট পার্টিকে প্রথমে একদম অঙ্কুরেকে বিনাশ করতে হবে। তার জন্য তারা বিরাট ষড়যন্ত্র মামলা সাজালেন এবং সাজানো মামলার বিচার হলো এবং জেল হলো। কিন্তু মমতা ব্যানার্জির আমলে যে জিনিসগুলো ঘটতে শুরু করলো সেটা হচ্ছে যে সাজানো মামলা সরাসরি একদম ক্লাস বিবেচনা না করে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এমন এমন মামলা দেয়া হলো যেগুলো সম্ভবত ব্রিটিশ সরকারও কল্পনা করতেন না। রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা সাজাচ্ছেন, ষড়যন্ত্র মামলা সাজাচ্ছেন, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সাজাচ্ছেন। আমি সব জাস্টিফাইড, আমি ভাবলাম রাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো সাজানো হবে, কিন্তু একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে আপনি এনডিপিএস এর মামলা দেবেন? ঘটনা ঘটেছে, নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি 2013 পঞ্চায়েতে সব জেলায় তৃণমূল জেতেনি। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সভাধিপতি ছিলেন, জলপাইগুড়িতে বামফ্রন্টের ছিল। মুর্শিদাবাদ জেলার সভাধিপতি, অন্য নেতা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এনডিপিএস এর মামলা দিয়ে। আপনি যদি মনে করেন যে রাজনীতি করছেন, রাজনৈতিক মামলা আপনি পাবেন, কিন্তু রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এনডিপিএস এর মিথ্যে মামলা আপনি দেবেন? এখন আইন বদলেছে, আইন হাইকোর্ট অনেক রায় দিয়ে এই মিসইউজগুলো বুঝে এখন দেখবেন এনডিপিএস এর ক্ষেত্রে যখন অ্যারেস্ট করতে হয় তার যে সিজার, সেই প্রসিজিওরটাকে ভিডিওগ্রাফ করতে হয়, কোর্টের মাধ্যমে এসেছে। আবার ধরুন এই যে ফলস মামলা চোখের সামনে দেখতে পাচ্ছেন, যে সাজানো মামলা দিয়ে দিচ্ছে, আপনি নিজে পডকাস্ট করছেন, ইউটিউব চ্যানেল, এরকম আরো ইউটিউবার্সরা তারা মামলা খেয়েছেন। গত 2019 সাল থেকে এই ট্রেন্ড শুরু হয়েছিল, আমার মনে আছে লকডাউনের মধ্যে শফিকুল ইসলাম আরামবাগ টিভির, তিনি ওই দেখিয়েছিলেন যে চেক বিলি হচ্ছে, লকডাউনে লোকে খেতে পাচ্ছে না, কিন্তু ওই 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এই ক্লাবের টাকা সেই চেক বিলি করছে লকডাউনের মধ্যে। এটা দেখানোর জন্য তার নামে 4-5টা কেস, তাকে গ্রেপ্তার করে 29 দিন রেখে দেওয়া হলো। তার আগে সন্ময় ব্যানার্জি কংগ্রেসের নেতা ছিলেন, পরে বিজেপিতে গেছিলেন, আবার বিজেপি ছেড়ে দিয়েছেন, তিনিও ইউটিউবার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুরুলিয়া থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। কেন না তিনি তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের মধ্যে সরকারের সমালোচনা করেছেন। এখন তো দেখি যে প্রত্যেকটি ইউটিউব চ্যানেল যারা সরকারের বিরোধিতা করে, বিশেষত মুখ্যমন্ত্রীর
পরিবার, মুখ্যমন্ত্রী এদের বিরোধিতা করেন, তাদেরকে পর কেস দেওয়া হয়। এটা জানা সত্ত্বেও যে ওই কেসে পুলিশের মুখ পুড়বে, পুলিশ পারে না। একটাই কথা, ভয় দেখাও। আনিস খানকে কেন মারলো পুলিশ, কেন রাত্রিবেলা গেল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আনিস খান একটা ফেসবুক পোস্ট করেছিল, পুলিশের এটা কাজ যে কে কি ফেসবুক পোস্ট করবে সেটা দেখে তার বাড়িতে রাত্রিবেলা যাওয়া। ফেসবুক পোস্ট করার কি অপরাধ, কগনিজেবল অফেন্স, যা কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে আনা যায়? 7 বছরের উপরের সাজা আছে। আইন হচ্ছে নোটিশ দিতে হবে, তারপর উনি যাবেন, আদৌ যদি সেখানে কোনো অপরাধ হয়। কথা বলা তো অপরাধ নয়, পার্সি ইজ নট এ ক্রাইম। যদি আমি কথা বলি, মনে পড়বে তোমার এই অম্বিকেশ বাবুর মামলা যে সময় হয়, ঠিক সেই সময় আর একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল, যেখানে 66 ক ধারা, ওই আমাদের তথ্য প্রযুক্তি আইনে, যেটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, শ্রেয়া সিংঘলের মামলা। এবং ঠিক ওই সময়টা যখন অম্বিকেশ মহাপাত্রের ঘটনা এখানে ঘটছে, যখন ওই দেখা মুকুল সোনার কেল্লা, ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশ, এই সময়টাতে আমাদের গোটা দেশের বুকে বেশ কিছু এই ধরনের ঘটনা ঘটেছিল। মহারাষ্ট্রে ঘটেছিল, অন্য জায়গায় ঘটেছিল। শ্রেয়া সিংঘল তিনি চ্যালেঞ্জ করেছিলেন, সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক ঘোষণা করেছিলেন ওই সেকশনটাকে। তার কারণটা কি? স্পিচকে প্রোটেক্ট করতে হবে। আমার রাইট টু ফ্রিডম অফ স্পিচ যদি না থাকে, তাহলে তো একটা গণতন্ত্রে আর কিছু থাকবে না। আপনার পছন্দ না হতে পারে, যেটা আমি এর আগে বললাম, বেঙ্গল ফাইলসের কথা বললাম, ইউ মে নট লাইক ইট, দেখবেন না, পড়বেন না, কিন্তু আপনি ওটাকে নিষিদ্ধ করে দিতে হবে। এই নিষিদ্ধ করার কালচারটা খুব খারাপ, ইটস ভেরি ব্যাড। খুব এক্সট্রিম কোনো পর্যায়ে না হলে কোনো সরকারের পক্ষে উচিত নয় যে কোনো কিছু নিষিদ্ধ করা। এতে কি হয়, আমি বলেছিলাম, এই যে রদ্দুর রায় বলে যে ভদ্রলোকের কিছু কিছু পোস্ট নিয়ে এত গল্প মমতা ব্যানার্জি তুলে নিয়ে গেছিলেন, আমি রদ্দুরের মামলা করার সুযোগ হয়েছিল, তখন আমি বলেছিলাম আদালতের বাইরে, যখন প্রেসকে বলেছিলাম যে এটা মমতা ব্যানার্জি কি এনশিওর করলেন বলুন তো? আগে 2 জন লোক পড়তো, দেখতো, এখন 2000 জন লোক দেখবে। আবার দীপক ঘোষের বই নিয়ে যখন হয়েছে, তখনও এই এক কথা, যেটা 2000 লোক পড়তো, এখন 2 লাখ লোক পড়বে। মানে আপনি চাইছেন যে ওটা পড়বে না পড়ুক, কিন্তু বেশি লোক পড়বে, আগ্রহী হবে। যে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে। তো স্বাভাবিকভাবেই এই জায়গাটাতেই কিন্তু ওরা পারছেন না, কারণ এখনো পর্যন্ত স্পিচটাকে পরাধীন করার মতন কোনো কিছু আবিষ্কার হয়নি। সেটা হয়তো আবিষ্কার হয়ে যাবে এরপর। শুদ্ধশীল আমি করেছি, হ্যাঁ, চন্দ্রচূড়কে নিয়ে কথা বলেছেন চিফ জাস্টিস, চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে। তৃণমূলের কোনো নেতা রাগ হয়ে গেল, সে এফআইআর করে দিল, চন্দ্রচূড়ের গায়ে লাগলো না। মানে মজাটা হচ্ছে, ঠিক যেমন পুলিশের স্ত্রীরা গেলেন হচ্ছে মনোজ ভার্মাকে যখন গালাগালি করলো, সেই নিয়ে যখন গেলেন, তার গায়ে লাগলো না। তিনি অধস্তন কর্মচারীদের স্ত্রীরা গিয়ে প্রেস কনফারেন্স করলেন, কিন্তু এখানেও তাই, চন্দ্রচূড়ের গায়ে লাগলো না, তৃণমূলের নেতাদের গায়ে লেগে যাচ্ছে। এইখানটা হচ্ছে আপত্তি। মমতা ব্যানার্জির গায়ে লাগেনি। দীপক ঘোষ বই লিখেছে, মমতা ব্যানার্জির কোনো গায়ে লাগেনি, কাকলি ঘোষ দস্তিদারের গায়ে লেগেছে। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, ওনারা ওনাদের চামড়াগুলোকে মানে নির্দিষ্ট প্রাণীর মতন করে রাখবেন, তাদের গায়ে লাগবে না, কিন্তু আপনি মরুন। সাধারণ মানুষ কথা বলবেন, প্রতিবাদ করবেন, সেটা এত কিছু দরকার নেই। একটি ছেলে গান গেয়েছিল এই আরজি করের ঘটনার পরে, একটি শ্যামা সঙ্গীত, বহুল প্রচলিত শ্যামা সঙ্গীত, সে সেইটিকে গিয়েছিল। সে ছেলেটির দুর্ভাগ্য হচ্ছে, ছেলেটি একটা থানায় ওই সিভিক ভলেন্টিয়ার্স নয়, না আমাদের এইখানেই কাছেই, ওই পুলিশে চাকরি করত, ভিলেজ পুলিশ বা এই ধরনের কিছু। তো তাকে ওই গান গাওয়ার জন্য সাসপেন্ড করে দিয়েছিল। কেন? সে বলেছে বসন পড়ো মা বলে একটি গান আছে, সেই গানে সে বলেছিল যে এইভাবে খাড়া নিয়ে প্রতিবাদ করতে হবে, একটু চেঞ্জ করে দিয়েছিল কথা। মানে আমরা স্বাধীনতার পর, আমরা তো ব্রিটিশ শাসনের নেই, তাহলে স্বাধীনতা, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ব্রিটিশ এরা অ্যান্ড
ইন্ডিপেন্ডেন্টেরা। আগে সংবিধানটা ছিল না, এইটা আমাদের বুঝতে হবে। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স? এর বাইরে তো কোনো ডিফারেন্স নেই। 47-এ স্বাধীনতা পেয়েছি, 50-এ আমাদের একটা সার্বভৌম ভারতের সংবিধান এসেছে। এই সংবিধান আসাটা একটা পার্থক্য তৈরি করেছে স্বাধীনতা, প্রাক স্বাধীনতা আর স্বাধীনতা পরবর্তী সময়। এই সময়টাকে আমরা যদি না রিয়েলাইজ করি, আমরা যদি এখনো মনে করি কথা বলতে দেব না, আমরা যদি এখনো মনে করি যে 5টা লোককে 5 রকমভাবে ভাবতে দেব না, আমরা যদি এখনো মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ করব, আমার কাছে রাজনৈতিক ক্ষমতা আছে বলে আমি এটাকে কাটেল করব, তাহলে তো এই অস্ত্রগুলো চলে না। একটু ভোঁতা অস্ত্রের শান দিয়ে ফেলেছেন। এবার একটু ব্যক্তিগত একটা প্রশ্নে আসি, যে এই যে বাড়ির লোকেরা আপনাকে বকাঝকা করে না, এই যে সবসময় প্রতিবাদী মানুষের বা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্যে আপনি বিনামূল্যে তাদের জন্য কেস লড়েন, বিনা খরচায় তাদের হয়ে যে কেসটা লড়েন, তাতে তো আপনার উপার্জন হয় না, তো অনেকে অনেক পয়সা কামিয়ে নিতে পারতো এই জায়গায়, তো বাড়ির লোকের কি বক্তব্য? দেখুন, আমি বলি প্রথমত এটা আমাদের পেশা। বিনামূল্যে যে সবটা করে দিই এরকম তো বিষয় তো নয়। হ্যাঁ, আমি একটা বিষয় আমরা মনে করি যে দেখুন, আপনার চাহিদাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কতটা চাহিদা পূরণ হলে আপনি চলতে পারবেন, এটা নির্ভর করে আপনার প্রয়োজনীয়তার উপরে। কারণ আমরা অনেক সময় প্রয়োজনীয়তাটাকে না নিজেরা বাড়িয়ে ফেলি। আমরা কতটা সময় দিচ্ছি, আমরা সেই সময়ে কতটা পাচ্ছি, আমরা তো অনেকটা বেশিই পাই। আমরা হিসেব করে দেখি যে এটা যদি আমরা মনে করি আমরা ধন্য করে দিচ্ছি, আমরা তো কাজ পাচ্ছি, আমরা তো মানুষের ভালোবাসা পাচ্ছি, আমরা তো বেঁচে আছি, আমাদের ছেলেমেয়েরা তো পড়াশুনো করছে, আমাদের পরিবার তো বেঁচে পড়তে আছে। কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি অনিশ্চয়তার মধ্যে কাটায়। তাহলে এই জায়গাটাকে আমাদের একটু ব্যালেন্স করাটা আমার মনে হয় খুব জরুরি প্রত্যেকের। কারণ সীমাহীন চাহিদা হতে পারে না কারুর। 33 বছর 34 বছরের ছেলে ক্লাব কিনবে, ফুটবল ক্লাব কিনবে, আর আপনি ভাবছেন ম্যাজিক করছে, এমনি এমনি আকাশ থেকে পয়সা পড়লো, আপনি সেটাকে মেনে নেবেন, এটা হতে পারে নাকি? আর 33 বছর 34 বছর কটা ছেলে কিনতে পারে ফুটবল ক্লাব? এটা হচ্ছে অ্যাসপিরেন্ট একটা সোসাইটি তৈরি করার চেষ্টা, ওই রকম হতে হবে। আপনি করে দিয়েছেন। সুপার ন্যাচারাল যুবরাজ আছে যে ক্লাব কিনতে পারে, সুপার ন্যাচারাল লিডাররা আছে, মদন মিত্র ক্লাব কিনেছে, শান্তনু সেন ক্লাব কিনেছে, সেসব ক্লাব খেলে। কিন্তু সেই ক্লাব খেললেও কি ওই ক্লাবে যে সাধারণ ছেলেটা ফুটবল খেলে, যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় এই পাড়া ওই পাড়ার ক্লাবে বিভিন্ন জায়গায় খেপ খেলতে যায়, এই ছেলেটার ফুটবলের জীবনের কোনো উন্নতি হচ্ছে? কারণ না কারণ লাভ হচ্ছে। আইপিএল সংস্কৃতি খেলার মাঠের কোনো উন্নতি করতে পারেনি, খেলার মাঠকে নষ্ট করেছে। মানুষের বক্তব্য, তৃণমূল যতই দুর্নীতি করুক, তৃণমূলকে সরালে কে আসবে? বিজেপি। ও বিজেপি তো নাকি আবার দাঙ্গাবাজদের দল। কিন্তু তৃণমূল আর বিজেপি এর মধ্যেই নাকি থেকে যাবে, কারণ সিপিএমের পায়ের তলার জমি নাকি এখনও শক্ত হয়নি, তাই সিপিএম কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না। এই সিপিএমের প্রতি মানুষের এখনও এই ভরসাটা তৈরি হচ্ছে না কেন, যে সিপিএমকে ভোট দিলে সিপিএম ক্ষমতায় আসতে পারবে? দেখুন, এই আমি একজন মানুষ যখন তার ওপিনিয়ন স্থির করেন, তিনি তো শুধুমাত্র একরকমভাবে ভেবে তার অভিজ্ঞতার উপরে ভাবেন না, তার সঙ্গে সঙ্গে তার উপর অনেক কিছু প্রভাব বিস্তার করে। আজকে যেভাবে আমি কয়েকদিন ধরে এটা লক্ষ্য করছি, আপনিও করেছেন হয়তো, সোশ্যাল মিডিয়ার যে ফিডগুলো, মানে কীরকম ইরোশন হয়েছে একটা সময়, এবং এখনো পর্যন্ত আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া যারা আছেন, যাদেরকে ওই কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট এবং রুলস অনুযায়ী যাদের পরিচালিত হতে হয়, ওখানে এখনও বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট কোড আর প্রোগ্রাম কোড ফলো করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট কোড আর প্রোগ্রাম কোডের একটা অন্যতম এলিমেন্ট হচ্ছে যে কোনো কিছু যেগুলো সুপারস্ট্রিয়াস দেখানো যাবে না, যেগুলো ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্টের বিরোধী দেখানো যাবে না, এমন কিছু বিষয়কে দেখানো যাবে না যেগুলো আমাদের সায়েন্টিফিক স্পিরিট অ্যান্ড টেম্পারামেন্ট, যে আমাদের সংবিধানের অন্যতম লক্ষ্য, তার বিরুদ্ধে দেখানো যাবে না। আপনি খেয়াল করবেন যে এই আজকেই দেখছিলাম যে এবার মহালয়ার দিন 4 ঘন্টা ধরে গ্রহণ হবে, তাতে করেই লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী। এটা একটা পরিচিত চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, তার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজের একটা পোস্টার। মানে আপনাকে বিলিভ করানো হবে ওইগুলোকে দিয়ে। আপনি উন্নত হচ্ছেন, কিন্তু মানে আপনি দেখুন কন্ট্রাডিকশনটা, মানে একদিকে আপনি বলছেন আমি উন্নত, একদিকে বলছেন আমি এআই এনেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সব কিছু করিয়ে দেবো, আর আপনি এখনো পর্যন্ত
মহালয়ার দিনকে 4 ঘন্টা গ্রহণ হবে তার জন্য আপনি আপনার মিডিয়া আপনাকে নিয়ন্ত্রণ করে। মানে আমি কেন বললাম কথাটা, কারণ এই কোড অনুযায়ী কিন্তু মিডিয়া পরিচালিত হয় না, মিডিয়া পরিচালিত হয় কিন্তু সম্পূর্ণভাবে টাকার জোরে। এই বাংলাতে ঘটেছে। আজকে বাংলার যে কটা মিডিয়া আজকে এত বেশি বিজ্ঞাপন নির্ভর, সরকারি বিজ্ঞাপন নির্ভর, কারণ মিডিয়া সরকারি বিজ্ঞাপন ছাড়া চলতেও পারে না, কারণ কোনো খবরের কাগজ যে টাকায় বিক্রি হয় সেই টাকায় কি তার ব্যবসা চলবে না, তাকে সরকারি বিজ্ঞাপন নিতে হয়। যার জন্য বিজ্ঞাপন নেবার ক্ষেত্রে বারবার সুপ্রিম কোর্ট বলছে এই নীতি একটা ইকুয়ালিটি মেনটেন করে দিতে হবে। ইকুয়ালিটি কিসের উপর? সার্কুলেশনের উপর বেস করে। এই বাংলায় এমন নিউজ পেপার আছে যাদের সার্কুলেশন 500 কপি হয় কিনা সন্দেহ। অনলাইন সার্কুলেশন, তাকে প্রায় 7 কোটি 8 কোটি টাকা করে বিজ্ঞাপন দেওয়া হয়। একটা কোম্পানি এনগেজ করা হয়েছে, সেই মিডিয়া এজেন্সি গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি। মানে আমি কেন বলছি কথাটা, আপনি গভর্নমেন্ট চালাচ্ছেন কিন্তু আপনি যে টার্মগুলোকে ব্যবহার করছেন সেটা কিন্তু মন্ত্রী কেন্দ্রিক নয়, সিইও কেন্দ্রিক, চিফ এক্সিকিউটিভ অফিসারের অ্যাটিটিউড, মিনিস্ট্রিয়াল অ্যাটিটিউড নয়। এই গভর্নমেন্টের মূল জায়গাটা যেটা হয়েছে, এখানকার সবাই ভাবেন উপর দিকে তারা হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আর ন্যারেটিভ তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কাউন্টার প্রচার করা, কাউন্টার ক্যাম্পেন। তার জন্য যে যন্ত্র দরকার সেই যন্ত্র আজকে সত্যি কথা বলতে যারা এই ভিশিয়াস সার্কেলের পার্ট নয় তাদের কাছে নেই। যাদের কাছে ইলেকট্রাল বন্ডের টাকা নেই তারা পারবে না। অ্যাডমিটেড ফ্যাক্ট এবং গর্বের ফ্যাক্ট যে সিপিআইএম এখনো পর্যন্ত সেই পার্টি যেটা সুপ্রিম কোর্টও রেকগনাইজ করেছে যারা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, ছোঁয়নি। যখন ইলেকট্রাল বন্ডের টাকা, কালো টাকা সাদা করার জন্য ঝুলি ভর্তি করে নিয়ে এসেছে, তৃণমূল নিয়েছে, বিজেপি নিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল নিয়েছে। এবং কোন ম্যাজিকে, আমি এটাও তো একটা ম্যাজিক, গোটা দেশে তো তৃণমূল পাওয়ার আছে একটি রাজ্যে, কিন্তু তৃণমূল কিন্তু গোটা দেশে ইলেকট্রাল বন্ডের টাকা পাওয়ার নিরিখে 2 নম্বর পার্টি, কংগ্রেস নয়। ম্যাজিকটা কি আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। চারিদিকে এই ভোট শুরু হওয়ার আগেই এই মমতা ব্যানার্জি মুখ নিয়ে ভোটে প্রচারে নামানো হয়। বলা হয় যে মমতা ব্যানার্জি স্বয়ং নিজেও বলেন 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দাও। আর দলের বাকিরাও সবাই বলে যে দিদির মুখ নিয়ে আমরা ভোটে নামছি। তো তৃণমূলে এরকম দিদির মুখ। অন্যদিকে বিরোধী দল বিজেপি বলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা লড়বো, আমরা মমতা ব্যানার্জিকে এবার ক্ষমতা থেকে হাঁটাবো। এই তৃণমূলের মুখ আছে, বিজেপির মুখ আছে। তো সিপিএম এই মুখের রাজনীতি কাউকে মুখ করে দাঁড় করায় না কেন? আর যদি দাঁড় করাতে পারে, এরকমও অনেক চারিদিকে শুনতে পাওয়া যায় এই মুহূর্তে নাকি তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছে কোর্টে, আইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার দলবল। তো বিকাশবাবুকেই নয় এবার একটু সব নিয়ম ভেঙে সিপিএমের মুখ করে নামানো হোক, তাতে কি সিপিএমের লাভ হবে না? এই নিয়মটা ভাঙাটা কি সিপিএমের পক্ষে সম্ভব বলে মনে হয়? দেখুন, আমি আবার বলি, এই কাকে মুখ করে লড়লে কি হবে, এই ফর্মুলাটার মধ্যে আমরা যদি ঢুকি তাহলে আমরা ওই ন্যারেটিভটাকেই মেনে নেব যে লেট দেয়ার বি এ ফেস। কিন্তু আমাদের সংবিধান কোনো ফেস রেখে নির্বাচন করাকে কিন্তু অনুমোদন দেয় না। এটা আমাদের মনে রাখাটা খুব জরুরি। ডক্টর আম্বেদকর যখন গণপরিষদে যখন বক্তৃতা করছেন সংবিধান গৃহীত হবার দিনে, উনি একটি কথা বলেছিলেন। দেখুন, আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে হিরো ওয়ারশিপ। রাজনীতির জগতে যদি হিরো ওয়ারশিপ যদি ঢুকে পড়ে তাহলে সেটা ক্ষমতার কেন্দ্রীভবন করে। আমাদের সংবিধান হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে ক্ষমতাটাকে একদম তলার স্তরে পৌঁছে দেওয়ার জন্য সংবিধান তৈরি হয়েছে। কেন্দ্রীভবন হলে, ক্ষমতার কেন্দ্রীভবন হলে একজন হিরো হিরোইন হতে পারে, আপনার সামনে একটা তথাকথিত আইডল হতে পারে, আইডল দিয়ে আপনি চেয়ার আপ করতে পারেন, কিন্তু আপনার জায়গাটা কিন্তু ওই চেয়ার করবার জন্য যে মানুষরা থাকেন তাদের মতন চেয়ার লিডার্স হিসেবে আপনি থাকবেন না। আপনি কিন্তু মাঠে যেটা খেলতে পারবেন, মানে তথাকথিত খেলা বলে আমি ন্যারেটিভটা দিলাম, যে আপনার যে পার্টিসিপেশনের অধিকার আছে গণতন্ত্রে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, আপনি পাবেন না। দেখুন, আজ ওয়ার্ড কমিটি নেই, আজ পৌরসভার কাউন্সিলর আছে, অনেক পুরসভা আছে যেখানে ভোট হয় না। আমি যে শহর থেকে আসি 10 বছর ভোট হয়নি। পঞ্চায়েত আজকে যেভাবে পঞ্চায়েতে গ্রামসভা করতে হয় সব জায়গায় গ্রামসভা হয়নি, খোঁজ নিন, পাবেন না। যদি সেরকম রিপোর্ট আসে, এরকমও পঞ্চায়েত আছে যেখানে 15 ফাইন্যান্স কমিশনের গ্রান্ট বন্ধ হয়ে গেছে,
বাজেট করতে পারেনি। গ্রামসভা হয় না, সিদ্ধান্ত নেয় না, কারণ বেসিক কিছু কাজের জন্য পঞ্চায়েত ব্যবস্থা। তাই মানুষের কাছে অধিকার পৌঁছবে না, অধিক ক্ষমতা কেন্দ্রীভূত হবে, যেটা আজকে সমস্যা হয়েছে। এই সিপিএম এই শূন্য, সিপিএম এর শূন্যের গেরো কাটে না এই বলে বিভিন্ন মানুষ বিভিন্ন তাচ্ছিল্য করতে থাকে। বিরোধীরা যারা বিজেপি আছে এবং শাসক দল তৃণমূল বলে না না সিপিএমকে নিয়ে আর কি বলার আছে, ওরা তো শূন্য। যে কোনো প্রতিবাদ আপনারা যদি করতে যান, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা বলতে গেলেই আপনাদেরকে বলে দেওয়া হয় শূন্য। আপনারা যে শূন্য, এতে কি সিপিএমের আদতে ক্ষতি হচ্ছে নাকি বর্তমান সমাজের নাগরিক জনগণের ক্ষতি হচ্ছে? জনগণ কি বুঝছে যে তাদের সিপিএম শূন্য থাকার জন্যে জীবন জীবিকায় কি কি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে? সেটা আমার মনে হয় অনির্বাণের গান শুনে আমার তাই মনে হলো সেদিনকে, যে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে যে সিপিএম কেন শূন্য, এটা বড় প্রশ্ন। যেটা শতরূপ একটা উত্তর দিয়েছে খুব সুন্দর, যে সিপিএম এর কেন শূন্য, এটা যদি পশ্চিমবাংলার মানুষের বড় প্রশ্ন হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ। পশ্চিমবাংলার মানুষের জীবনে আরও অনেক বড় বড় প্রশ্ন আছে, আমরা চাই সেই প্রশ্নগুলো নিয়ে তারা ভাবুন। সিপিএম কেন শূন্য, এটা তো নিশ্চিতভাবে একটা বড় প্রশ্ন। সিপিএম শূন্য কেন, তার উত্তর খানিকটা দেবার চেষ্টা করা হলো, যে সিপিএম শূন্য থাকলে কাদের লাভ হয়, সিপিএম ক্ষমতায় থাকলে কাদের ক্ষতি হয়, আর সিপিএম শূন্য হলে কাদের লাভ হয়, খানিকটা তো বোঝা গেল। কিন্তু সিপিএম কেন শূন্য, এই প্রশ্নটা বোধহয় সবচাইতে বড় প্রশ্ন মানুষের জীবনে হতে পারে না, যেখানে এত ড্রপ আউট, যেখানে এত দুর্নীতি, যেখানে এত ধর্ষণ, যেখানে এত অরাজকতা, যেখানে এত সরকারি দায়িত্বহীনতার উদাহরণ একের পর এক। সেখানে এই প্রশ্নটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিয়ে দিই, তাহলে মানুষের মূল ইস্যু থেকে আমরাও দূরে সরে নিয়ে যাব। যদি মানুষের যে প্রয়োজনীয়তা, মানুষের যে দাবি, সেই ইস্যুগুলো যদি সামনে এসে যায়, তখন এই প্রশ্নের উত্তরটা মানুষ পেয়ে যাবেন। সিপিএম কেন শূন্য ছিল ওই সময়টায়, যে সময় পশ্চিমবঙ্গে তৃণমূল বা বিজেপি তারা নিজেদের নাটুকে রাজনীতি, যেটা বিধানসভার মধ্যে মারামারি আপনারা দেখেন, এ ওকে গালাগালি দেবে, ওকে গালাগালি দেবে, গালাগালির প্রতিযোগিতা, শুয়োরের বাচ্চা বলার প্রতিযোগিতা, এ ওকে অন্যরকমভাবে কিছু বলবেন, এ দুর্নীতি করলে বলবে দেখো ও কত দুর্নীতি। এই আজকে এসএসসি পরীক্ষা হয়েছে, আজকে বলছে যে উত্তরপ্রদেশ থেকে 31,000 পরীক্ষার্থী দিয়েছে, তো গভর্নমেন্টের কাজ ছিল এই ডেটাটাকে বার করা। মানে পরীক্ষা দেয়, পরীক্ষা হবে, সারা দেশের লোক পরীক্ষা দিতে পারে, এসে দিয়েছে। তো আপনি একটা কম্প্যারিজনের রাজনীতির একটা এলিমেন্ট নিচ্ছেন, ডেটাকে কেন্দ্র করে আপনি দিয়ে দিচ্ছেন। এই জায়গাটা মানুষ যত উপলব্ধি করতে পারবে, তত আমার মনে হয় যে মানুষ তার উত্তর পেয়ে যাবেন। আগামী দিনে ভোটে বা ভোটের বাইরে সিপিএম দল বামপন্থীদের কি পরিকল্পনা, কি সংগ্রাম? প্রথম কথা হচ্ছে যে বাংলার মানুষের যে সামাজিক যে অবস্থান, যে জায়গাটা, আমি কয়েকদিন আগে একটা বই পড়ছিলাম, বইটার নাম খুব ইন্টারেস্টিং, যে ইয়াং বেঙ্গল টু কমিউনিস্ট বেঙ্গল, বইটার নাম। আমাদের বাংলায় আমরা যারা আজকের দিনে দাঁড়িয়ে আছি, আমরা কয়েকজন মানুষের কন্ট্রিবিউশনের প্রতি খুব ঋণী। একজন হচ্ছেন রাজা রামমোহন রায়, যিনি প্রশ্ন করতে শিখিয়েছিলেন, যিনি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমাদের কথা বলতে শিখিয়েছিলেন, যিনি বুঝিয়েছিলেন যে যা কিছু হয়ে আসছে ঠিক না, সতীদাহ প্রথাটা ঠিক না, এটা চ্যালেঞ্জ দেওয়া দরকার, চ্যালেঞ্জ করেছিলেন। তাকে কিন্তু এই কলকাতা শহরে সংখ্যালঘু হিসেবে থাকতে হয়েছিল, কিন্তু তিনি লড়াই করে কিন্তু অধিকার ছিনিয়ে এনেছিলেন। সেখানেও কিন্তু তাকে একটা বিরাট আইনি লড়াই লড়তে হয়েছিল। প্রিভি কাউন্সিলে পর্যন্ত এই রাধাকান্ত দেবেদের নেতৃত্বে ওখানে ডেপুটেশন পাঠিয়েছিলেন রামমোহনের বিরুদ্ধে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তো ইয়াং বেঙ্গল একটা প্রতীকী, কিন্তু ওই সময়টা মানে নবজাগরণের যে ঐতিহ্য, সেটা ক্যারি ফরওয়ার্ড করাটা খুব জরুরি। এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম এই নবজাগরণের ঐতিহ্যের কথা কিন্তু বারবার করে রেকগনাইজ করে। নবজাগরণকে আমরা নবজাগরণ বলি কারণ এটা আমাদের এনলাইটমেন্টের যুগের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ আমাদের প্রশ্ন করার প্রবণতা বেড়েছিল। জ্ঞান বিজ্ঞানের জগতে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেছিল, অনেক মানুষ, অনেক চিন্তা, অনেক ধারণা বদলেছিল। বাংলার সমাজে কিন্তু ওই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াটাই এই মুহূর্তে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আমার মনে হয় যে কাজটা আমাদের করতে হবে। আপনার কাছে আমার আবেদন,
এরকমভাবেই আপনারা সংগ্রামে থাকবেন, প্রতিবাদ করবেন, প্রতিবাদী মানুষের পাশে থাকবেন, আর লড়াই জারি রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।